টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত, দেখছেন টিবিএন অ্যানালাইসিস। আমি সুলতানা রহমান। আমি আশা করি আপনারা আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন। জি, প্রথমে জানিয়ে রাখছি যে যেহেতু শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তাই বুধবার ঈদ হচ্ছে না। আমি জানি যে আপনারা সবাই এরই মধ্যে জেনে গেছেন। বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর, সবাইকে জানাচ্ছি আগাম ঈদ মোবারক। এবং আজকে আমরা মূলত ইমিগ্রেশন নিয়ে আলোচনা করব এবং আমি জানি অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি নিজেও জানতে চাই আসলে কি কি আপডেট রয়েছে সিটিজেনশিপ অ্যাক্ট 2021, যেটি 11 মিলিয়ন আনডকুমেন্টেড মানুষকে বৈধতার একটি পাথওয়ে রয়েছে, যেখানে আরও অনেক কিছু রয়েছে ওটির মধ্যে। এটির অনেক দিন ধরে কোনো আপডেট নেই। কেন আপডেট হচ্ছে না আমরা জানি। এটি এখন সেনেটে রয়েছে, সুতরাং কি অবস্থা রয়েছে, কেন আপডেট হচ্ছে না, অগ্রগতি কি আছে, সব কিছু আমরা জানবো। আমি স্বাগত জানাতে চাই অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। কেমন আছেন এবং আপডেটও জানতে চাই। ধন্যবাদ সুলতানা, ঈদ মোবারক অগ্রিম আপনাকে এবং দর্শক শ্রোতাবৃন্দকে। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। সিটিজেনশিপ অ্যাক্ট 2021 এটা খুবই একটি আলোচিত বিষয়। আমরা এই বর্তমান প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় আসার আগেই কিন্তু উনি একটি ঘোষণা করেছিল যে উনি 11 মিলিয়ন আনডকুমেন্টেড যারা ইমিগ্রেন্ট যারা আছেন সবাইকে উনি লিগালাইজ করে দিবে। এটা একটা আশার আলো দেখিয়েছিল যারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট দেশে আছে। এবং ক্ষমতা আসার পরে কিন্তু উনি সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য উনি কিন্তু অলরেডি আপনার হাউসে অলরেডি একটা বিল উত্থাপন করা হয়েছে, যেটা সিটিজেনশিপ অ্যাক্ট 2021। সো এটা কিন্তু এখনো বিল পর্যায়ে আছে, ওইটাতে ভোটাভুটি হয় নাই। কিন্তু আমরা পাশাপাশি দেখতে পাই যে অন্য আরেকটি আপডেট, সেটি হচ্ছে আমেরিকান ড্রিমার্স অ্যান্ড প্রমিস অ্যাক্ট 2021 এবং ফার্ম ওয়ার্কার রিফর্মস অ্যাক্ট। এই দুটো অ্যাক্ট কিন্তু কিছুটা অগ্রসর হয়েছে, যেটা কিনা আমরা দেখেছি হাউসে ভোটাভুটিতে এটা পাশ হয়েছে। এখন সিনেটে ভোটাভুটির জন্য অপেক্ষা করছে, বলা যায় এটা দ্বার প্রান্তে, এটা পাশ হওয়ার দ্বার প্রান্তে। সো এই হচ্ছে ওভারঅল যে আইনি সিচুয়েশন, যেটা কিনা এখনো যেটা আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের মধ্যে একটা সংখ্যা কাজ করছে। এটা কি হবে, কখন হবে, কি হবে, আসলে সেটা এই মুহূর্তে ধারণা করা মুশকিল যে এটা আসলে কখন পাশ হবে। তবে একটু ধারণা করা যেতে পারে যে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে মিড টার্ম ইলেকশনের আগে যদি কোভিড পরিস্থিতি, অন্যান্য পরিস্থিতি উন্নতি হয়, আমার মনে হয় একটা হয়তোবা বাইডেন প্রশাসন একটা শক্ত অবস্থান নিয়ে হয়তোবা এই বিলগুলো পাস করার ব্যাপারে কাজ করতে পারে। আর পাশাপাশি আরেকটি যেটা জিনিস যে রেফিউজিদের কথা অথবা শুনেছেন, যেটা এই বছরের ক্যাপ ছিল 15,000, সেটা কিনা প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন সেটা ইনক্রিজ করে 62,000 এ নিয়ে গিয়েছে। সেটা একটি আশার আলো বলা যেতে পারে। জি, এরই মধ্যে দর্শক মোহাম্মদ জাজবি তিনি বলছেন যে অ্যাসাইলামের ব্যাপারে একটু আপডেট জানতে চান, তিনি অনুরোধ জানিয়েছেন। অ্যাসাইলামের ব্যাপারে কোনো আপডেট আছে নাকি? অ্যাসাইলামের যে পরিস্থিতি ছিল, ফর এক্সাম্পল আমরা বিগত 4 বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় দেখেছি প্রতিনিয়ত এভরি মান্থ এভরি ইয়ারে কিন্তু একটা পরিবর্তন এসেছিল অ্যাসাইলাম আবেদনের ক্ষেত্রে, প্রক্রিয়ার ক্ষেত্রে। এটা আপনার এই মেক্সিকো বর্ডার থেকে শুরু করে ইন্টারনালি যারা অ্যাসাইলাম আবেদন করেছে সব ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আনার চেষ্টা করেছে এবং যথেষ্ট পরিবর্তনও এসেছে। কিন্তু এই বর্তমান সরকার আসার পরে কিন্তু সেরকম কিন্তু কোনো পরিবর্তন আসেনি। পাশাপাশি সেরকম কোনো যে পূর্ববর্তী যে 4 বছরের পূর্ববর্তী পর্যায়ে সেটাও কিন্তু নিয়ে যায়নি। শুধুমাত্র কিছুটা পরিবর্তন করেছে, যেটা কিনা মেক্সিকো বর্ডারে যেটা থার্ড কান্ট্রি যে এগ্রিমেন্ট গুলো ছিল সেগুলো বাতিল করে দিয়েছে। যেমন ভেনেজুয়েলা, কলম্বিয়া, ওদের সাথে যে থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট ছিল যে কোনো ব্যক্তি তাহলে সরাসরি মেক্সিকো বর্ডার দিয়ে সেখানে অ্যাসাইলাম সিক করতে পারে। আর পাশাপাশি যে আপনার অ্যাফার্মেটিভ যারা কিনা আমেরিকার ভিতর থেকে অ্যাসাইলাম ফাইল করে তাদের ক্ষেত্রে তো আগের মতো রয়ে গিয়েছে। আমরা দেখতে পাই যেটা
প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের যেই পলিসি ছিল যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, সেটাই কিন্তু এখনো বলবৎ আছে। আমরা দেখতে পাই যে নতুন যারা আবেদন করছে তাদেরটাই কিন্তু ইন্টারভিউ স্কেজুল হচ্ছে এবং কেস প্রসেস চালু আছে। আর যেটা ডিফেন্সিভ যেটা কোড, ইমিগ্রেশন কোড, সেটা তো চালু আছে। স্টিল আপনার নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোড এখনো বন্ধ আছে আগামী জুন পর্যন্ত। তো হয়তোবা কোভিড পরিস্থিতি ভালো হলে হয়তোবা কোড খুললে এটার অগ্রগতি দেখা যাবে। এমনিতে ওভারঅল ধরেন F4 সব রকম ভিসাই অনেক স্লো রয়েছে। আমরা আমাদের গত অনুষ্ঠানেও আলোচনা করেছিলাম এটি কেন এত স্লো হচ্ছে। মানুষ আসলে অনেক ভুগছে, অনেকেই ভোগান্তিতে কিন্তু পড়েছে এবং অনেকেরই সিটিজেনশিপ কিংবা গ্রিন কার্ড বাতিল হয়ে যাবে। প্রায় 1 মিলিয়ন মানুষের গ্রিন কার্ড বাতিল হয়ে যেতে পারে, কারণ কোভিড-19-এর কারণে যারা দেশে ব্যাক করতে পারেনি তারা কিন্তু গভীর সংকটে রয়েছে। তাদের ব্যাপারে যদি একটু আপডেট দিতেন। রাইট, যেটা ফ্যামিলি বেস ইমিগ্রেশন গুলো একটু স্থবির হয়ে আছে, যেমন প্রচুর কেস ন্যাশনাল ভিসা সেন্টারে সেটা কোয়ালিফাই হয়ে আছে, এখন ইন্টারভিউর জন্য ওয়েট করছে। আমরা দেখতে পাই যে ঢাকা এমবেসিতে কিন্তু তারা এখনো যে বিশেষ করে যে লোকাল যে কোভিড সিচুয়েশন, সেই কারণে কিন্তু তারা কিন্তু কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। যেটা তারা এখনো লকডাউন পরিস্থিতি উন্নতি হলে তারা কিন্তু সেইভাবে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে যে তখন যোগাযোগ করার জন্য বলছে অনেক কেসের ক্ষেত্রে। আর এখানে আরেকটি যেটা বড় সমস্যা, যেটা ইমিগ্রেন্ট যারা বিশেষ করে গ্রিন কার্ড ধারী যারা টেম্পোরারিলি আমেরিকার বাইরে গিয়েছিল, বাংলাদেশে অবস্থান করেছে, কোভিড এর কারণে ফিরে আসতে পারেনি, এটা কিন্তু যাদের গ্রিন কার্ড আছে তারা যদি 1 বছরের মধ্যে ফিরে আসতে না পারে তাদের কিন্তু গ্রিন কার্ডটি কিন্তু বাতিল হয়ে যায়। এবং সেই ব্যাপারেও কিন্তু ইমিগ্রেশন থেকে সেরকম কোনো আপনার গাইডলাইনও দেয়নি, কোনো প্রকার যে ছাড় দেওয়া হবে সেরকম বলা হয়নি। রেগুলার যে প্রসেস SB1 যেটা ভিসা, দ্যাট মিনস রিটার্নিং ইমিগ্রেন্ট হিসাবে আবার নতুন করে আবেদন করতে হয়, সেই আবেদনটি বলবৎ আছে। তো যারাই এই ধরনের সিচুয়েশনে আছে অতি সত্বর দেরি না করে এমবিসিতে SB1 ভিসার জন্য রিকোয়েস্ট করতে হবে, এতে করে নতুন ভাবে ভিসা লাগিয়ে আবার আমেরিকা আসতে পারবে। এই ক্ষেত্রে সম্ভবত চেক করা হবে যে কারো যদি এক্সপায়ার হয়ে যায় তার প্রিভিয়াস রেকর্ড কি বলছে, তিনি কতদিন এখানে অবস্থান করছিলেন, তিনি আসলে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে বসবাস করছিলেন কিনা, সম্ভবত সেগুলো একটু চেক করা হবে, নাকি বলেন? হ্যাঁ, অবশ্যই। যখন একটা নতুন ভাবে যখন আবার ভিসার জন্য রিকোয়েস্ট করবে তখন এগুলো তো তার আইডেন্টিটি, তার ব্যাকগ্রাউন্ড অবশ্যই চেক করবে। পাশাপাশি উনি কি পরিস্থিতিতে আটকা পড়েছে, কোভিড পরিস্থিতি না অন্য কোনো পরিস্থিতি, সেই বিষয়টিও তারা যাচাই করে তখন ভিসা ইস্যু করবে। জি, অনেক ধন্যবাদ। আমি চলে যেতে চাই দর্শকদের সরাসরি প্রশ্নে। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি টেক্সাস থেকে বলছিলাম। আমার ইমিগ্রেশন নিয়ে একটা কোশ্চেন ছিল। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার এক রিলেটিভস, উনি রিসেন্ট ইনভয়েস উনি রিসেন্ট টাকা জমা দেওয়ার ডকুমেন্ট জমা দেওয়ার জন্য উনি মেইল পেয়েছে। সেখানে যখন ওখানে দেখা যাচ্ছে 12টা স্টেপ কমপ্লিট করতে হবে, বাট ফার্স্ট স্টেপ হচ্ছে পিটিশনার 130 ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আসলে কি এখানে 130 ফর্ম ফিল আপ করতে হবে পিটিশনের, না এটা ফার্স্ট যেমন অ্যাপ্লিকেশনের সময় যখন করেছে ওটাই শেষ, নাকি এখন আবার করতে হবে আবার? সেকেন্ড কোশ্চেন হচ্ছে, এখন আমি লগ ইন করি এবং পেমেন্টের জন্য চাই, ওখানে দেখাচ্ছে যে স্টার্ট নাও, বাট এটা লাইভ না, আমি কোনো পেমেন্ট করতে পারছি না। আসলে এটা কখন এবং সামারি ইনফরমেশনে দেখাচ্ছে যে ইমিগ্রেশন ভিসা when the National Visa Center NVC will read a petition until an immigration visa became available. আসলে জিনিসটা কি? কারণ আমি কোনো যখন পেমেন্ট করতে যাচ্ছি একটা নাম দেখাচ্ছে এবং পাশে যেখানে আছে নট পে, তারপর যেখানে আছে স্টার্ট নাও, বাট আমি যখন স্টার্ট করতে চাচ্ছি বাট স্টার্ট নাও যে অপশনটা ওটা লাইভ নাই, অ্যাক্টিভ না। জি, আমরা বুঝতে পেরেছি। আমার মনে হয় আপনি সঙ্গেই থাকুন, যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে তাহলে নিশ্চয়ই অ্যাটর্নি মাহফুজুর রহমান জিজ্ঞেস করবেন। জি বলুন। এটা কি ধরনের অ্যাপ্লিকেশন? ভাই বোনের জন্য অ্যাপ্লিকেশন না এটা? হ্যাঁ, তার ভাই তার বোনের জন্য করেছে। কত সালে আবেদন করেছিল ইনিশিয়াল পিটিশন? এটা বেসিক্যালি উনি 2006-এ অ্যাপ্লিকেশন করেছিল,
তখন পিটিশনার ছিল ওনার মা। তো ওনার আম্মা যখন বাংলাদেশে চলে গেছে, উনি যখন আসেনি, তো 2013 উনি এটাকে আবার আপিল করার পরে উনি পিটিশন শুধু চেঞ্জ হয়ে উনি নিজে হয়েছিলেন অ্যাপ্লিকেন্ট। হ্যাঁ, তো উনি পিটিশন হয়েছে, এটি মূল অ্যাপ্লিকেশন ছিল 2006-এ। তো এখন ওনাকে যে পেমেন্ট করার জন্য এবং সব ডকুমেন্ট চাইছে এখানে এবং পেমেন্ট করতে বলছে। বাট আমি যখন লিঙ্কে যাচ্ছি ওখানে আমি ইমেল অ্যাড্রেস এভরিথিং অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছি, কিন্তু এখন আমি কোনো পেমেন্ট করতে পারছি না। যখন পেমেন্ট করতে যাই তখন দেখা যাচ্ছে এখানে যে স্টার্ট নাও অপশনে যখন আমি যাই, বাট এটা লাইভ না, অ্যাক্টিভ না। আসলে পেমেন্টটা কখন করা যাবে? আমাকে কি ওয়েট করতে হবে না? আমি বুঝতেছি না ব্যাপারটা আসলে কি। এখানে কোনো আপনার ইমিগ্রেশন কাগজে কোথাও লেখা আছে যে প্রায়োরিটি ডেট, এই ডেটটি কি কখনো চোখে পড়েছে? সেটা জানতে পারলে ভালো হতো যে প্রায়োরিটি ডেট কবে। না, এখানে কোনো প্রায়োরিটি ডেট নাই, কিন্তু লেখা আছে যে 1 বছরের ভিতরে এভরিথিং কমপ্লিট করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। সেটা হচ্ছে ভাই বোনের আবেদন। আপনি যেটা প্রথমে প্রশ্ন করেছেন যে I-130 আবার নতুন করে আবেদন করতে হবে কিনা, আর আপনার কথা শুনে যেটা মনে হয়েছে যে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে এবং ন্যাশনাল ভিসা সেন্টার আছে, এই ক্ষেত্রে I-130 আর পুনরায় করার কোনো সুযোগ নেই, করা দরকারও হবে না সেটি। এখন যেটা ন্যাশনাল ভিসা সেন্টার প্রসেসিং আপনাকে যেতে হবে। তবে আপনার যে কথা শুনে মনে হচ্ছে যে আপনি যেটা বললেন যে 2006-এ মাদার অ্যাপ্লিকেশন ব্রাদার টেক ওভার করেছে, তো সেরকম সাধারণত হওয়ার কথা না। যেটা 2013-এ ভাই আবেদন করেছে, সম্ভবত আপনার আবেদনটি প্রায়োরিটি ডেট পড়বে হচ্ছে 2030, এবং এটা কেসটা অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভ হওয়ার পরে কেসটি তারা সাধারণত ন্যাশনাল ভিসা সেন্টারে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে তারা একটা জেনারিক লেটার পাঠিয়ে থাকে। সেই লেটারেই কিন্তু আপনি পেয়েছেন, সেটাতে লেখা থাকে যে পে করার জন্য সবার ক্ষেত্রেই, এবং পাশাপাশি ওই কথা আপনি যেটা বললেন যে ভিসা অ্যাভেলেবেল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো একইভাবে আপনার অ্যাপ্লিকেশন যদি 2013-এর প্রায়োরিটি ডেট হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে আপনি ভিসা পে করতে পারবেন না, আপনাকে সেই প্রায়োরিটি ডেটের জন্য অপেক্ষা করতে হবে। আশা করি আপনি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। সুলতানা আপা, আসসালামু আলাইকুম, মাহফুজ স্যারকে সালাম। আমি পর্তুগাল থেকে ফোন দিচ্ছি, আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে ভাই বোনের অ্যাপ্লিকেশন যেটা, এটা প্রায় 8-9 মাস আগে আমার এই F4 ক্যাটাগরিতে আমার ডকুমেন্টারি কোয়ালিফাই হয়ে গেছে। এখন ওয়েট করতেছি ইন্টারভিউর জন্য। তো আমার ইন্টারভিউ লোকেশন এটা দিচ্ছে আপনার এনবিসি প্যারিস। পর্তুগাল এগুলো হয় না, ইমিগ্রেন্ট ভিসার মানে এগুলো ডিল করে না, যার কারণে তারা ইন্টারভিউ লোকেশন আমাকে প্যারিস দিছে। এখন তো আমি জানি যে ফাইনাল ইলেকশন ডেট চলতেছে নভেম্বর 2006, বাট আমার প্রায়োরিটি ডেট হলো 2007 মে মাসে। এখন আমি এখন যদি ফ্রান্সে প্যারিসে এমবেসি, ইউএস এমবেসি প্যারিসে যদি ইন্টারভিউ স্টার্ট হয়, তারা কি আমাকে এখন ইন্টারভিউ দিয়ে দিবে, না আমার প্রায়োরিটি ডেট কারেন্ট হওয়া পর্যন্ত আমাকে মানে ইন্টারভিউর জন্য ওয়েট করতে হবে? এটা কি একটু জানতে চাচ্ছি অ্যাটর্নি স্যারের কাছে। জি জি, এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, অনেক চমৎকার ভাবে ওনার বিষয়টা উনি ধরতে পেরেছে যে ভিসা অ্যাভেলেবেল হয় যেটা কিনা ডকুমেন্টারি কোয়ালিফাই করে, যেটা কিনা 1 ইয়ার অ্যাডভান্স হয়ে থাকে কার্যক্রমগুলো, কিন্তু ভিসা ইস্যু হয় আরো 1 বছর আগে, যেটা ফাইনাল অ্যাকশন ডেট বলা হয়, যেটা স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আছে। তো ওনার ক্ষেত্রে সেম, যেটা বর্তমানে যেটা নভেম্বর 2006-এ হচ্ছে ফাইনাল অ্যাকশন, আর অক্টোবর 2007 হচ্ছে তারা এখন ডকুমেন্ট আস্ক করছে আপনার অ্যাপ্লিকেন্টদের কাছে। আর ওনার যেহেতু মে 2007 ওনার যে প্রায়োরিটি ডেট, তো সেক্ষেত্রে ওনাকে হয়তো বা কিছু সময় অপেক্ষা করা লাগতে পারে ফাইনাল অ্যাকশন ডেট আসার আগ পর্যন্ত, কিন্তু তারা ইন্টারভিউ স্কেডিউল করার কোনো সম্ভাবনা নেই। জি, আর F4 ভিসা স্পিড আপ হবে কবে নাগাদ, এরকম প্রশ্ন মানুষ জানতে যাচ্ছেন। এটা আসলে এখন তো আর কোনো বার নেই, যেটা কিনা প্রেসিডেন্ট ট্রাম্পের যেই কোভিড-19 যে বার ছিল, ইমিগ্রেশন বার, সেটা তো উঠে গিয়েছে গত মার্চ মাসে। তো সেটা এখন আমার কাছে যেটি মনে হয় যে কোভিড পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। যেখানে লোকাল যেসব জায়গায় কনসুলেট অফিস আছে
ওদের যে লোকাল যে কোভিড সিচুয়েশন সেটি ইমপ্রুভ হওয়ার সাথে সাথেই আমার মনে হয় যে অ্যাপ্লিকেশন গুলো স্পিড আপ হয়ে যাবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ, আমি রহমান বলছি। আপু, আমার প্রশ্ন হলো, আমি যখন ডিবি ফর্ম পূরণ করি তখন আমার আম্মুর যে জন্ম তারিখ দেওয়া হয়েছিল এটা হলো 1960, মানে 60। আবার বিয়ার ডেট দেখানো হয়েছে, আব্বা আম্মুর বিয়ার ডেট দেখানো হয়েছে 76। তো এখন আমি যে আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি, আমার আম্মুর জন্য যে আমি অ্যাপ্লাই করব, তো আমার আম্মুর তো মানে 10 বছর বয়সে বিয়ে মানে হইতেছে। এখন কি আমি যে ডিবির ফর্ম পূরণ করছি যখন যে ডেট অফ বার্থটা দিচ্ছি সেটাই কি ঠিক রাখতে হবে নাকি আমি এটা চেঞ্জ করতে পারবো? মানে না, 10 বছর বয়স না, আপনার কথা অনুযায়ী ধরেন আপনার মায়ের জন্ম সাল দেখিয়েছেন 1960 এবং আপনার ভাইয়ের বয়স দেখিয়েছেন 1900, না বিয়ের বয়স দেখিয়েছেন 1976, আমি রাইট? জি, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। মাহফুজুর রহমান, আপনি কতখানি বুঝেছেন যদি বলতেন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। যেটি কিনা প্রায় ক্ষেত্রে হয়ে থাকে অনেক অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রেই, যে যারা এদেশে ইমিগ্রেন্ট হয়, যেটা কিনা আমরা DS-260 ফর্ম বলি, যেটা আগে করুক এখন ইলেকট্রনিক্সলি করুক, সেখানে কিন্তু প্যারেন্টস এর ইনফরমেশন দিতে হয়, প্যারেন্টস এর নাম, ডেট অফ বার্থ, এসব ইনফরমেশন দিতে হয়। পরবর্তীতে যখন আবার উনি যখন সিটিজেন হয়ে যায়, প্যারেন্টস এর জন্য আবেদন করতে যায়, তখন হয়তোবা সঠিক ইনফরমেশন অনেক সময় দেওয়া হতে পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু উনি যখন পরবর্তীতে ওনার মা বাবার জন্য আবেদন করবে, যদি ওনার মা বাবার যে সঠিক যে ডেট অফ বার্থ সেটি ইউজ করেও কিন্তু ইচ্ছা করলে আবেদন করতে পারে। যে আগে যে ওই ডেট অফ বার্থ দিয়েছে সেটার জন্য একদম ওনাকে সম্পূর্ণভাবে ডিসকোয়ালিফাই করবে না। এখানে যদি কোনো প্রশ্ন অ্যারাইজ করে USCIS ওনাকে চিঠি ছাড়বে এবং প্রয়োজনে তারা DNA টেস্টের জন্য রিকোয়েস্ট করবে। তো সেক্ষেত্রে খুব একটা অরিড হওয়ার কারণ নেই, যেটাই সঠিক ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ নিয়ে কিন্তু উনি অগ্রসর হতে পারে। জি, অনেক ধন্যবাদ। দর্শক টেলিফোনে কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি আপু, আমি নিউ ইয়র্ক কুইন্স থেকে বলছি। আমি লাস্ট ইয়ার 2020-তে আমি সিটিজেনশিপের জন্য পেপার সাবমিট করছি মার্চে, বাট স্টিল আমি কোনো অ্যান্সার পাইনি। জাস্ট আমি এটা ইমেল পাইছি যে ওরা আমার পেপার পাইছে, সবগুলো ঠিক আছে এবং আমার টাকা কাটছে, কিন্তু আমি স্টিল 14 মান্থ রানিং, বাট আমি কোনো ফিঙ্গারপ্রিন্টের কোনো পেপারও পাইনি বা কোনো ইমেলও পাইনি তাদের কাছ থেকে। তো আমি এখন কি করতে পারি? জি, অনেক ধন্যবাদ। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। এটি আসলে বলবো যে কোভিড-19 প্রবলেম, যেটা সাধারণত কেউ সিটিজেনশিপ আবেদন করলে ফলোইং যে অ্যাক্টিভিটি গুলো হয়ে থাকে, যে ফিঙ্গারপ্রিন্ট একটা ভেরি ইম্পর্টেন্ট, সেটি উনি পায়নি। এবং উনি যেটা বললো যে ওনার রিসিপ্ট লেটার অবশ্যই পেয়েছে অথবা ইমেল পেয়েছে এবং টাকা কেটে নিয়েছে, উনি তাহলে অবশ্যই টাকা কেটে নেওয়ার সাথে কিন্তু উনি বুঝতে পারবে ওখানে একটা রিসিপ্ট নাম্বার আছে। তো সেই ক্ষেত্রে আমরা অনেক অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে দেখেছি কোভিড-19 এর কারণে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট করছে না, তারা প্রিভিয়াসলি তাদের যে ফিঙ্গারপ্রিন্ট USCIS এর কাছে আপনার রক্ষিত আছে সেটাই কিন্তু তারা ইউজ করার চেষ্টা করছে। আবার ক্ষেত্র বিশেষে কিন্তু আবার তারা বিলম্ব করে লেটার ছাড়ছে। তো এই ক্ষেত্রে ওনার যেটি করণীয়, USCIS এর ওয়েবসাইটে উনি ওনার কেস স্ট্যাটাস চেক করতে পারে, ওখানেও কিন্তু আপডেট আসে ফিঙ্গারপ্রিন্ট ইস্যু করেছে কিনা অথবা লাগবে কিনা, পাশাপাশি ইন্টারভিউ কখন স্কেডিউল করবে সেটিও কিন্তু আপডেট আসে। আর না হলে উনি ফোনও কিন্তু ট্রাই করতে পারে ওদের সাথে যোগাযোগ করার জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ক্যালিফোর্নিয়া থেকে শান্তনু বললাম। আমার একটা কোশ্চেন, সেটা হলো আমি 34 মাস আগে আমি আমার ওয়াইফের জন্য I-730 তো করার পরে ওরা 7-8 মাস আগে ওনারা আমাকে একটা আরএফ দেওয়ার পরে তো ওইটার রেসপন্স এ পর্যন্ত করে নাই। তো আমি আবার একটা ইনকোয়ারি পাঠাইছিলাম, ইনকোয়ারি পাঠানোর আমাকে বলতেছে যে 60 ডেজের ভিতরে ওনারা আমাকে একটা ডিসিশন দিবে। তো এই 60 ডেজের ভিতরে যদি না দেয় কোনো প্রকার ডিসিশন,
তাহলে কি আমি ফেডারাল কোর্টে কেস করবো? এইটাই আমার কোশ্চেন। জি মাহফুজুর রহমান। জি ধন্যবাদ প্রশ্ন করার জন্য। উনি যেটা প্রশ্ন করেছে সেটি হচ্ছে উনি অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছে, ওনার ফ্যামিলি মেম্বারের জন্য আবেদন করেছে I-7 চেয়ারটি, যেটি এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো কিন্তু বেশ একটা ধীর গতি দেখতে পাওয়া যায়। আর এই ক্ষেত্রে ওনাকে চেক করে দেখতে হবে যে ওনার আবেদনটি যেই সার্ভিস সেন্টারে আছে ওই সার্ভিস সেন্টারের প্রসেসিং টাইম কেমন। আর ওনার আপনার আবেদনটি যদি ওই সার্ভিস সেন্টারের প্রসেসিং টাইম থেকে ওভার হয়ে যায়, এক্সিড হয়ে যায় এবং এটা দেখা যায় আনরিজনেবলি ডিলে হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি ফেডারেল কোর্টে যেতে পারেন, যেটা কিনা গভর্নমেন্ট কিন্তু যে পাবলিক ল অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট কিন্তু আপনার আবেদনটি আনলিমিটেড টাইম হোল্ড করে রাখতে পারে না, বিলম্ব করতে পারে না। তারা কিন্তু একটা নির্দিষ্ট রিজনেবল সময়ের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাডজুডিকেশন করতেই হবে। তো সেটি যদি যেহেতু ভঙ্গ হয়েছে যদি আপনি মনে করেন, তাহলে অবশ্যই আপনি ফেডারেল কোর্টে যেতে পারেন। জি মোহাম্মদ হক একটি প্রশ্ন করেছেন যে আন্ডার 21 চাইল্ড কেস ওয়াজ অ্যাপ্রুভড ইন November 2019, then I paid all fees and all documents, sponsorship submitted April 2020, now case in NVC since April 2020, but I don't get any update. What should I do? এটা আমার কাছে মনে হয় যে রেগুলার যে ইমিগ্রেশন প্রসেস সেটি মধ্যে উনি পড়ে গিয়েছে। উনি যদি সম্পূর্ণভাবে সবকিছু সঠিকভাবে সব কাগজপত্র এনবিসিতে পাঠিয়ে থাকে, তাহলে ওরা অবশ্যই ওনাকে ডকুমেন্টারি কোয়ালিফাই করবে এবং ইন্টারভিউ পাইপলাইনে ওনার অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবে। জি আশা করি আপনি আপডেট রাখবেন, খোঁজ খবর রাখবেন এবং সবকিছু একটু লেন্দি প্রসেসই হচ্ছে। একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আপনাদের আরো প্রশ্ন নেব, অ্যাটর্নি মাহফুজুর রহমান উত্তর দেবেন। নিশ্চিত ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পরে আরো একবার স্বাগত। দেখছেন টিবিএন অ্যানালাইসিস। আসাদুজ্জামান সেলিম একটি প্রশ্ন করেছেন যে তিনি ডিভি অ্যাপ্লিকেশন ফর্মে ভাই বোনদের নাম কিভাবে মানে নামের বানান কিভাবে লিখেছিলেন তার মনে নেই, কোথায় অ্যাপ্লিকেশন করলে এটির কপি পেতে পারেন? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এটি হচ্ছে ওনাকে যেটা ফোয়া যেটা বলা হয় ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে ইউএসসিএস এর যে কোনো ব্যক্তি ইমিগ্রেন্টের কিন্তু আপনার হিস্ট্রি নেওয়া যায়। তো একইভাবে উনি যদি ফোয়া রিকোয়েস্ট করতে হয়, নির্দিষ্ট ফর্ম আছে ইউএসসিএস এর, সেটা ওই ফর্মটি ফিল আপ করে যদি উনি রিকোয়েস্টে পাঠায়, সেটা অনলাইনও করা যায়, ফিজিক্যালিও করা যায়। সেটি করলে 2-3 মাসের মধ্যে উনি ওনার প্রিভিয়াস ইমিগ্রেশনের সমস্ত কাগজপত্র পেয়ে যেতে পারবে। আশা করি উত্তর পেয়েছেন, এটি অনেকেরই জানা থাকাটাও জরুরি। টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। কে আছেন? হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2017-এ। তো এখন তার লাস্ট ফেব্রুয়ারিতে এসছে হচ্ছে একটা, আমাকে বাংলাদেশ এম্বাসি থেকে ইমেল করছে আমাকে 60 ডেজের জন্য ওয়েট করতে হবে। এখন এটা অলরেডি পার হয়ে গেছে 60 ডেজ। তো এখন আমি কি করতে পারি? জি অনেক ধন্যবাদ। অ্যাটর্নি মাহফুজুর রহমান। যেটি হয়েছে আমার কাছে যেটি মনে হয় যে ওনার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে, এমবিসি ইন্টারভিউ হয়ে গিয়েছে, 60 ডেজ অপেক্ষা করতে বলেছে। দ্যাট মিনস হচ্ছে ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ আছে সম্ভবত ওনার আবেদনটি। তো সেই এই ধরনের সিচুয়েশনে 60 দিন পার হয়ে গেলে এমবিসিতে যেটা একটা আপডেট জানার জন্য ইমেল করতে পারে, তখন তারা জানাবে যে হয়তোবা ওরা অ্যাপ্লিকেশনটি তারা অ্যাডজুডিকেট করেছে কিনা অথবা আরো সময় লাগবে কিনা, তখন তারা অ্যাপ্লিকেন্টকে জানিয়ে দিবে। জি মৌসুমী আক্তার একটি প্রশ্ন করেছেন যে সিটিজেন হতে কতদিন লাগে একটু বলবেন, এবং তিনি অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনো আপডেট পাচ্ছে না। নরমালি আবেদন করার কতদিনের মধ্যে সিটিজেনশিপ পেয়ে যান? এখনো যেটা বর্তমান সিচুয়েশনও কিন্তু দেখা যায় মিনিমাম 8 মাস লেগে যায়, ক্ষেত্র বিশেষে আপনার এটা বছর খানিক লেগে যায় ইন্টারভিউ স্কেডিউল হতে। কিন্তু আমরা কিন্তু এই সিচুয়েশন দেখেছিলাম কিন্তু ট্রাম্প প্রশাসনের আমলে, যেটা কিনা এরকম ডিলে হচ্ছে সিটিজেনশিপ আবেদন। অনেক সময় আমরা শুনতে পেয়েছি যে ইচ্ছাকৃত ডিলে করা হয়েছে যাতে সিটিজেন কম হয় এবং যেটা কিনা ভোটের ক্ষেত্রে প্রভাব পড়ে। কিন্তু বর্তমান প্রশাসন, বাইডেন প্রশাসন আসার পরে কিন্তু তারা ডিক্লেয়ার করেছিল যে তারা সিটিজেনশিপ আবেদনের ক্ষেত্রে তড়িৎ গতি করবে, সেটা আপনার গতি বাড়িয়ে দিবে। কিন্তু এখনো কিন্তু সেরকম আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, সেটাই একটা মানে অনেকটা ধীরগতিতেই চলছে মনে হয়।
জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কি আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু, বলুন। আমি হোসেন হইরাম। আমার দুইটা কোয়েশ্চেন আছে আপু। প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে আমার ভাইয়ের জন্য 2008 এ অ্যাপ্লাই করা হয়েছে, ওনার কতদিন লাগবে? আর সেকেন্ড কোয়েশ্চেন হলো কি আমার দুইটা ভাই আন্ডার 21, ওদের সাপোর্ট সবগুলা দিয়ে দেওয়া হয়ে গেছে, ওদের মানে ইন্টারভিউ ডেট মানে কবে দিতে পারে? জি, অ্যাটর্নি মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। 2008 এ আবেদন করেছে। বর্তমানে যেটা ডকুমেন্ট যেটা তারা জন্য আস্ক করছে অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে সেটি হচ্ছে অক্টোবর 2007। সো দ্যাট মিনস হচ্ছে উনি খুব কাছাকাছি চলে আসছে। যখনই আপনার ভাই বোনের আবেদনগুলো যখন একটু এক্সপায়ার হবে, ভিসা দেওয়া ইস্যু শুরু হবে, তখনই কিন্তু দেখা যাবে যে আপনার ভাই বোনের আবেদনের এই অ্যাপ্লিকেশনটি সিরিয়ালে চলে আসছে। তো আমার কাছে মনে হয় যে বছরখানেক কতবার লাগতে পারে যে আপনার ভাই বোনের অ্যাপ্লিকেশন গুলো প্রায়োরিটিতে চলে আসছে। আর আপনি যেটা বলেছেন যে আন্ডার 21, দ্যাট মিনস হচ্ছে অথবা আপনার আম্মু আপনার প্যারেন্টস আবেদন করেছে আপনার ভাই বোনের জন্য আন্ডার 21, যদি সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে কোভিড পরিস্থিতি উন্নতির সাথে সাথে যে কোনো সময় ইন্টারভিউ পেয়ে যাবে। জি, আরেকটি কঠিন প্রশ্ন, জানি না আপনার কাছে সহজ উত্তর আছে কিনা। লিপি আহমেদ তিনি বলছেন যে ঢাকা এম্বাসি কবে খুলবে, একটু জানা যেতে পারে কিনা? অবভিয়াসলি ঢাকা এমবেসি ওদের ওয়েবসাইটে গেলেও ইনফরমেশন গুলো আপডেট পেতে পারে। তবে যেটি প্র্যাকটিক্যাল যেটি আপডেট সেটি হচ্ছে এমবেসি কার্যক্রম চালু আছে। আমাদের যেসব অ্যাপ্লিকেন্ট আছে আমরা কাজ করছি, ওরা নিয়মিত রেসপন্স করছে। তবে যেটি সমস্যা সেটি হচ্ছে যে ভিসা ইস্যুর ক্ষেত্রে, ইন্টারভিউর ক্ষেত্রে তারা এখন একটু আপনার স্থবির পর্যায়ে আছে বিকজ অফ দি কোভিড-19 লকডাউন। তারা কিন্তু সেটা বলছে যে লকডাউন পরিস্থিতি উন্নতি হলেই তারা ইন্টারভিউর জন্য কল করবে। জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ইমরান, পেনসিলভেনিয়া থেকে। সুলতানা আপা এবং সম্মানিত অ্যাটর্নি সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমেরিকান সিটিজেন এবং আমার মা হচ্ছে গ্রিন কার্ড। তো আমার বিবাহিত এবং অবিবাহিত ভাই বোনদের জন্য যদি অ্যাপ্লিকেশন করি, কে করলে বেশি সুবিধা হবে, যেমন ধর টাইম প্রসেসিং বা ইত্যাদি ইত্যাদি? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ডিপেন্ড করে ওনার ফ্যামিলিতে ওনার ভাই বোনরা যারা আনম্যারিড আছে তাদের বয়স কত, এবং যারা ম্যারিড আছে সেটা তো উইদাউট কোয়েশ্চেন যেটা ওনাকেই করতে হবে, ইউএস সিটিজেন ব্রাদার করতে হবে, এটা গ্রিন কার্ডধারী প্যারেন্টস করতে পারবে না। কিন্তু গ্রিন কার্ডধারী প্যারেন্টস যখন করতে পারবে শুধুমাত্র আন্ডার 21 চাইল্ড এবং হচ্ছে ওভার 21 আনম্যারিড চাইল্ডের জন্য। তো সেই ক্ষেত্রে আন্ডার 20 হলে তো সাথে সাথে আবেদন করে দেওয়া বাঞ্ছনীয়, যাতে তাড়াতাড়ি চলে আসতে পারবে অ্যাজ এ মাইনর চাইল্ড হিসাবে। আর ওভার 21 হলে খেয়াল রাখতে হবে যে ওরা বয়স কত ভাই বোনটির। ওই যদি দেখা যায় যে ভাই বোনটি আনম্যারিড 30-র উপর হয়ে গেছে, অদূর এই ভবিষ্যতে উনি বিবাহ করার সম্ভাবনা আছে, তো সেই ক্ষেত্রে মনে হয় মায়ের অ্যাপ্লিকেশনটি ফিজিবল হবে না, কারণ উনি বিয়ে করে ফেললেই কিন্তু অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে ভাই উনি করে দিলেই বেটার হবে, যদিও একটু আপনার লং টাইম লাগবে, কিন্তু তারপরেও সুন্দরভাবে চলে আসতে পারবে। তো সেইভাবেই ওনাকে ডিসাইড করতে হবে। জি, টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিতে হবে। আমার টেলিভিশনে মোবাইলের সাউন্ড আর কি। আচ্ছা, একটু কমিয়ে নিতে হবে, তা না হলে শোনা যাবে না তো। জি, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ব্রঞ্জ থেকে বলছি, ওয়াহিদুজ্জামান। জি, আমি একজন গ্রিন কার্ডধারী। আমার বাংলাদেশে আমার একটা ছেলে মারা গেছে, আমার বড় ছেলে মারা গেছে, আজকে 4 বছর হয়েছে। তার একটা বাচ্চা আছে 4 বছর, 4-5 বছর হবে, এবং আমার এই বিধবা বউ আছে। তার জন্য কি আমি অ্যাপ্লাই করতে পারি? জি, অনেক ধন্যবাদ, এবং আমরা খুবই দুঃখ প্রকাশ করছি আপনার সন্তানের মৃত্যুর ঘটনায়। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ, আমিও সমবেদনা প্রকাশ করছি ওনার ফ্যামিলি লসের জন্য। আসলে যদি গ্রিন কার্ডধারী যাদের জন্য আবেদন করতে পারে তারা হচ্ছে স্পাউস এবং আন্ডার 21 চিলড্রেন এবং ওভার 21 চিলড্রেন। এখানে কিন্তু সরাসরি যে আরো যে ওভার 21 চিলড্রেনের যদি
এটা আনম্যারিড হতে হবে। ম্যারিড হলে তো প্রশ্নই আসে না। আর এছাড়া সন্তানের ফ্যামিলি মেম্বারদের জন্য কোনো আবেদনের কোনো সুযোগ নেই আসলে। কোনো মানবিক গ্রাউন্ডও নেই, কারণ তার ছেলেটি তো মারা গেছে, তার আবার একটি সন্তান আছে, কোনো মানবিক গ্রাউন্ড নাই। না, এটি হচ্ছে উনি হচ্ছে গ্রিন কার্ড ধারী, কথা উনি কোনোভাবেই কিন্তু ওনার ওই ম্যারিড চাইল্ডের জন্য কোনো ইমিগ্রেশন বেনিফিট দেওয়ার মতো অবস্থা নেই। এখন তো তিনি গ্রিন কার্ড হোল্ডার আছেন, কিছুদিন পরে সিটিজেন হবেন, তখন কি সুযোগ আছে তাহলে? না, এটাকে বোঝা যাচ্ছে ডেরিভেটিভ, যারা কিনা ফলোয়ার্স, এটা মনে করেন ভাই বোনের জন্য আবেদন করলো যেটা কিনা ওয়াইফ চিলড্রেন এরকম, সেই সিমিলার ভাবে উনি ওনার গ্রিন কার্ড ধারী ওনার সন্তানের ফ্যামিলির জন্য কিন্তু ইউএসএ ইমিগ্রেশনে কোনো সেরকম কোনো ব্যবস্থা রাখেনি। যদি সিনারিও অন্যরকম হতো, ফর এক্সাম্পল উনি ইউএস সিটিজেন, উনি ওনার ম্যারিড চাইল্ডের জন্য আবেদন করেছে এবং সেটি অ্যাপ্রুভ হয়ে ভিসার জন্য ওয়েট করছে, সেই মুহূর্তে যদি ওনার সন্তানটি মারা যেত তাহলে একটি ব্যবস্থা করা যেত, সেটা কিনা হিউম্যানিটেরিয়ান রিইনস্টেটমেন্ট বলে, যেটা কিনা ডেরিভেটিভ বেনিফিশিয়ারি ওয়াইফ এবং অন্য তার সন্তানদের জন্য একটা রিকোয়েস্ট করতে পারে সে সময়। খুবই সরি, দুঃখ প্রকাশ করছি, এছাড়া তো আমাদের আর খুব বেশি করার নেই। আমার সঙ্গে টেলিফোনে কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। আমি গত পর্বে আমি প্রশ্ন করছিলাম, কিন্তু আমার লাইনটা কেটে গেছিল, এটা ক্লিয়ার হয় নাই। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে গিয়া, আমি 2013-তে অ্যাসাইলাম কেস মারছি, মারার পরে আমার ফাইনাল ইন্টারভিউ হয়েছে, হওয়ার পরে এখন বর্তমানে আমার ফ্যামিলি সহকারে ওয়ার্ক পারমিট আছে, কিন্তু আমার কোনো ফাইনাল ডিসিশন জানাইছে না। আমার লয়ারে ফাইল বুঝি হারিয়ে গেছে, মানে ইমিগ্রেশনের ফাইলটা হারাই গেছে। মোশন ফাইল করলে আমার লাভ হবে না ক্ষতি হইবে, এটা জানতাম চাইলাম। আপনি সঙ্গেই থাকুন, আমার মনে পড়েছে আপনি গত সপ্তাহে প্রশ্ন করেছিলেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। ক্লিয়ার হয় নাই, এক্স্যাক্টলি ওটা ক্লিয়ার হয় নাই। জি, সেটা হচ্ছে আবেদনটা কি ইমিগ্রেশন কোর্টে আছে না অ্যাসাইলাম অফিসে আছে? না, অ্যাসাইলাম অফিসে আমি ইন্টারভিউ দিছি, ও বলছে যে পরে তোমার মেইলে ডিসিশন জানানো হবে। কিন্তু 2013-তে আমার ইন্টারভিউ, 2013-এর লাস্টে আমার ইন্টারভিউ শেষ হওয়ার পরে আমার ওয়ার্ক পারমিটে বর্তমানে আমি রিনিউ কইরা আছি, কিন্তু আমার ফাইনাল কোনো ডিসিশন এখনো জানায় নাই। কিন্তু আমার লয়ারের কাছে আলাপ করার পর লয়ারে বলতেছে যে ইমিগ্রেশন হয়তো ফাইলটা তোমার হারাই ফেলেছে, এটা কি সম্ভব? আর মোশন ফাইল করলে আমার এখন বর্তমানে মোশন ফাইল করলে আমার লাভ হবে না ক্ষতি হবে, ওইটা তো আমি জানতে চাই, আর বা আমার করণীয় কি রাইট নাও। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এখানে যেটা আসলে খুবই আনফরচুনেট যে 2013-এ আপনি ইন্টারভিউ দিয়েছেন, এখনো পর্যন্ত সিদ্ধান্ত অপেক্ষা করছেন। আর ইমিগ্রেশনে হয়তো বলে কোনো কথা নেই, যেটা কিনা হারানোর কথা না, তারা ইমিগ্রেশন সিস্টেমে আপনার ফাইল হারানোর কথা নেই। তবে এখানে যেটি মনে হয় যে এই ধরনের অনেক অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন হয়ে থাকে, সেটি একমাত্র এই কারণে হয়ে থাকে তারা অনেক সময় অনেক আবেদনের ক্ষেত্রে এক্সটেন্সিভ ব্যাকগ্রাউন্ড চেক করে থাকে, সেটার জন্য লং টাইম সময় লাগে। কারণ অ্যাসাইলাম যেটা কিনা আপনার হোম কান্ট্রি বেসিসে আবেদনটি করেছেন, অনেক সময় তারা হোম কান্ট্রি তো অনেক কিছু যাচাই বাছাই করার জন্য এই লং টাইম লেগে থাকে। তো আপনার সাথে ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। আর পাশাপাশি আপনি চাইলে আপনার অ্যাটর্নির মাধ্যমে অ্যাপ্লিকেশনটি এক্সপেডিট করার জন্য অথবা কেসটি সিদ্ধান্ত দেওয়ার জন্য কিন্তু ইউএসসিএস এর রিকোয়েস্ট পাঠাতে পারেন। জি, অনেক ধন্যবাদ। সময় প্রায় শেষ, কিন্তু একজন দর্শক আছেন। দর্শক কে আছেন, খুব সংক্ষেপে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন। ওকে, আসসালামু আলাইকুম, আমি হাসান বলছি কুইন্স থেকে। জি, আমার ছেলের বয়স 12 বছর, সে বাংলাদেশে আছে, ওর পাসপোর্টটা জুলাই 12 তারিখ শেষ হয়ে যাবে। এখন কি আমাকে যে আনতে হবে না বাংলাদেশ এম্বাসিতে ওই পাসপোর্ট তারা ইস্যু করতে পারবে গার্ডিয়ান ছাড়া? জি, অনেক ধন্যবাদ। অ্যাটর্নি মাহফুজুর রহমান। পাসপোর্ট এটা কি বাংলাদেশি পাসপোর্ট না ইউএস পাসপোর্ট? সেটি না, ইউএস পাসপোর্ট। সে এখানকার বর্ন, সে আমেরিকান বর্ন, ইউএস পাসপোর্ট। অবশ্যই এটা এমবেসি, ইউএস এমবেসি নির্দিষ্ট সেকশন আছে, যারা কিনা ইউএস সিটিজেন ওই দেশে অবস্থান করছে তাদের জন্য আলাদা
আপনার এই হটলাইন আছে এবং করেসপন্ডেন্সের জন্য ইমেল অ্যাড্রেস আছে, আপনি যোগাযোগ করলে অবশ্যই তারা ওনার ইউএস পাসপোর্টটি রিনিউ করে দিবে। এবং অবশ্যই রিনিউ করবেন, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে। অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাদেরকে এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান আমার দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকুন এবং ঈদ মোবারক জানিয়ে রাখলাম। ঈদ মোবারক সুলতানা, ধন্যবাদ। জি, ভালো থাকুন দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈদ প্রিয়জনের সঙ্গে কাটান, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।